ওকে আমরা শুরু করি। স্লাইড দেখা যায়? জি স্যার। ওকে, এর আগের ক্লাসে আমরা ডাক ডিজাইন শেষ করছি, প্রবলেমও সলভ করছি একটা। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে আমরা সাইক্রোমেট্রি সম্পর্কে একটু পড়াশোনা করব। Recording in progress. সাইক্রোমেট্রি এয়ার, বেসিক্যালি আমরা এয়ারের কিছু প্রপার্টিজ দেখব। সেই প্রপার্টিজ গুলো ডিটারমাইন করব। এখানে যা দেখানো তোমাদের সেকেন্ড ইয়ার থার্মোডাইনামিক্সে কভার করা হয়েছে, স্টিল এটা একটু রিভিউ করা হবে এবং অ্যাডিশনাল কিছু প্রবলেমস করা হবে যেগুলো তোমার সেকেন্ড ইয়ারে করা হয়নি। বাট থিওরি প্রপার্টিজ অফ ময়েশ্চার and the use of these properties to analyze conditions and processes in moisture or atmospheric air. যে সায়েন্সটাতে আমরা অ্যানালাইসিস করি এয়ারের, সেটাকে আমরা বলছি সাইকোমেট্রি। PA যদি বলি partial pressure of dry air and PW যদি বলি partial pressure of water vapor. The partial pressure of water vapor is usually referred to as the vapor pressure. এয়ারের মধ্যে ওয়াটার ভেপারটা যে প্রেসার। এখন আমরা যদি টিএস ডোম দেখি, তোমাদের কতটুকু মনে আছে জানি না। ওয়াটারের ক্ষেত্রে যদি দেখি টিএস ডোম, this is a TS dome, and এখানে যে লাইনগুলো থাকে এগুলো কি কনস্ট্যান্ট প্রেসার লাইনস। হলো কনস্ট্যান্ট প্রেসার লাইনস। এখানে একটা লাইনই আছে, বাট এখানে তুমি আরো যদি লাইন দাও, সে এখান দিয়ে আরেকটা লাইন দিলাম, these are constant pressure lines, তাই না? মনে আছে এগুলা? এটাকে আমি যদি বলি px, এটাকে আমি যদি বলি py, তাহলে কোনটা বড়, px না py? হ্যালো px জোরে স্যার, px কনফিডেন্টলি বলবা, জোরে বলবা। px is greater than py, এগুলো হলো কনস্ট্যান্ট প্রেসার লাইনস। আচ্ছা, এখন দেখো আমি এটা হলো আমার রুম টেম্পারেচার, T1 টা হলো এখানে রুম টেম্পারেচার। ওকে, আচ্ছা এখন আর এটা হলো পিভি, ওয়াটারের পার্শিয়াল প্রেসার, এইটা হলো ওই প্রেসারটাই দিচ্ছে ওয়াটার এয়ারের মধ্যে। পিভি হলো এখানে পার্শিয়াল প্রেসার অফ ওয়াটার। দ্য স্যাচুরেশন টেম্পারেচার অফ ওয়াটার ভেপার at PW is less than the atmospheric temperature. So water, আচ্ছা কথাটা এটা ওয়াটারের পার্শিয়াল প্রেসার। তাহলে তুমি দেখো যে অ্যাটমসফেরিক টেম্পারেচারে এইটা মানে ওয়াটার ভেপারটা কি এই প্রেসারে আছে আর এই টেম্পারেচারে আছে। তো আমি যদি এই দুটো ইন্টারসেক্ট করি, তার মানে এটার স্ট্যাটাসটা কি, এটা কোন স্ট্যাটাসে আছে? এটা আছে সুপার হিটেড স্টেটে আছে। আমাদের লেফটে গেলে কি এই একটা টিএস ডোমের এই পোরশনটা হলো কি স্যাচুরেটেড লিকুইড, আর এই পোরশনটা স্যাচুরেটেড ভেপার। এর রাইটে যদি যাই, এটা হলো আমার সুপার হিটেড স্টেট, লেফটে গেলে আমার সাবকুল স্টেট, আর মাঝখানে হলো টু ফেজ মিক্সচার। তার মানে আমার এই টু ফেজে যখন থাকে তখন কি তার টেম্পারেচার চেঞ্জ হয় না, টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট, তাই না? তার স্টেটটা চেঞ্জ হচ্ছে জাস্ট, এটা এখানে দেখানো হয়েছে। মানে এখান থেকে আমরা এটাই দেখলাম যে ওয়াটারটা অ্যাকচুয়ালি, ময়েশ্চারটা অ্যাকচুয়ালি এয়ারের মধ্যে সুপার হিটেড স্টেটে থাকে। বুঝা গেছে? ওকে, আচ্ছা তোমাদের ওয়াটার টেবিলটা আমি দিয়ে দিব, ওটা দেওয়া হয় না। তোমাদের রেফ্রিজারেশন টেবিল চার্ট গুলো দেওয়া হয়েছে,
ওয়াটারের একটা চার্ট আছে, ওটা আমি দিয়ে দিব মনে করে। স্পেসিফিক অ্যান্ড রিলেটিভ হিউমিডিটি। ফার্স্টে আমরা আসি স্পেসিফিক হিউমিডিটি বা অ্যাবসলিউট হিউমিডিটি অর হিউমিডিটি রেশিও, যেটা কিছুই না, রেশিও মাস অফ ওয়াটার ভেপার প্রেজেন্ট ইন ইউনিট মাস অফ ড্রাই এয়ার। 1 কেজি ড্রাই এয়ারের মধ্যে, 1 কেজি এয়ারের মধ্যে কত কেজি, কত গ্রাম ওয়াটার ভেপার আছে, দ্যাটস ইট। এটাই হলো অ্যাবসলিউট হিউমিডিটি। তাহলে আমরা যদি লিখি ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি ওমেগা ইকুয়ালস mw বাই ma, pw v বাই rwt, pv মানে আমরা গ্যাস ল ইকুয়েশন বসাচ্ছি, pv বাই rt, pv বাই rt। এটা হলো ফর ওয়াটার, এটা হলো ফর এয়ার। এয়ার এর ক্ষেত্রে ভ্যালু কত আর এর? ওয়ান সেকেন্ড। হ্যাঁ বলো, এয়ার এর ক্ষেত্রে ভ্যালুটা কত হবে আর এর, কেমনে বের করব? এনিওয়ান? আর কি আগে তাই বলো, হোয়াট ইজ আর? নো আইডিয়া। কেউ কি বলতে পারবা? আর হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। না বলতে পারো তো কোনো কারণ নাই। তো ছোটবেলায় কেমিস্ট্রি পড়ো নাই টিচারে? তখনও তো পড়ার কথা। আর এর ভ্যালু কত? 8.314 জুল পার মোল কেলভিন। 8.314 জুল পার মোল কেলভিন। ওকে, তাহলে এয়ার এর ক্ষেত্রে যখন বের করবো আর এ, তখন কি হবে? এটা হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এবার স্পেসিফিক আমি এনআরটি লিখি নাই, পিভি বাই আরটি, কাজে আর এ হলো এয়ার এর আর এ, আর ডাব্লিউ হলো ওয়াটার ভেপারের আর ডাব্লিউ। তাহলে কি হবে? আর এর ভ্যালু কত হবে, কিভাবে বের করবো? বলো। কোনো একটা বের করতে হলে আর বাই এম, তাহলে এয়ার যদি হয় তাহলে এম এ, আর আর ডাব্লিউ হবে আর বাই এম ডাব্লিউ। তাহলে এম এ কত বলো? এম ডাব্লিউ কত তাই বলো। হ্যালো, এম ডাব্লিউ কত? So 28.96 gram per mole. বুঝি নাই, এম ডাব্লিউ কত আগে সেটা বলো জোরে। Sir, MW sir, mass of air na? Sir, mass of water. মাস অফ ওয়াটার, মলিকুলার মাস অফ ওয়াটার কত? 18.015। হ্যাঁ, তো 18। আর এয়ার এটা জানো না? এয়ার এটা নাইট্রোজেন কত? 28.96 mass of নাইট্রোজেন air। হলো 28। নাইট্রোজেন হলো মেনলি এয়ারে থাকে নাইট্রোজেন 28, আর এয়ারের হচ্ছে 29। কাজে তুমি এখানে আর ডাব্লিউর জায়গায় ওটা বাই বসাও, এখানে বসাও, ওর কথা 18/20, এটা উপরে গেলে কোনটা উপরে কোনটা নিচে, এই 18/29 করে দেখো কত আসে। 18/29 করো। 0.62. 0.622, এইটা ঠিক আছে।
ওকে, তোমাদের এইসব জিনিস কিন্তু জানা উচিত, এগুলা ভুলে যাওয়ার কোনো কারণ নাই। 8.74 পার মোল কেলভিন, আর কি আর এ কি, মানে এটা এই আর এর ভ্যালু হলো ফিক্স, আর এর ভ্যালু তুমি 29 করলে এটা আসবে হচ্ছে 0.287 কিলো জুল পার কেজি কেলভিন, কিলো জুল পার কিলো জুল পার কেজি কেলভিন। Adding or spraying water in dry air will increase omega, obviously. এয়ার এর মধ্যে আমরা স্প্রে করব, আচ্ছা এটা ড্রাই এয়ার না, এখানে ইউনিট মাস অফ এয়ার, ড্রাই না এয়ার পাবো। Adding or spraying water in dry air will increase omega, obviously আমরা যদি স্প্রে করি, ওয়াটার স্প্রে করি, তাহলে কি আমার ওয়াটারের মাস বেড়ে যাবে, ওয়াটারের মাস বেড়ে যাবে, ওয়াটারের মাস বাড়লে obviously omega বেড়ে যাবে। If the amount of water vapor in the air reaches a maximum for the existing temperature and pressure, the condition of air is referred to as saturated. যখন amount of vapor air এর মধ্যে maximum হয় for the existing condition, তখন সেটাকে আমরা বলি saturated air. It is saturated with water. Any moisture introduced into saturated air will condense. এই এয়ারটা আর additional ওয়াটারকে হোল্ড করতে পারবে না, সেই ওয়াটারটা ওয়াটারই থেকে যাবে, it will condense. From now on, for saturated air we will use G as subscript instead of V to denote water vapor. Okay. Relative humidity. It is the ratio of the amount of vapor air holds to the maximum amount of moisture air can hold at the same temperature. যেই পরিমাণ ময়েশ্চার সে হোল্ড করছে এবং সে ম্যাক্সিমাম যেই পরিমাণ ময়েশ্চার হোল্ড করতে পারে সেটা রেশিও। আগে ছিল রেশিও অফ ময়েশ্চার এয়ার হোল্ডস টু এয়ার, mass of moisture divided by mass of air, আর এখন হচ্ছে mass of moisture divided by maximum amount of moisture that air can hold, সেটাকে আমরা জি দিয়ে লিখছি, বলছি আমরা স্যাচুরেটেডটাকে জি দিয়ে লিখছি। তো সেম PWV by RWT by PGV by RWT, আমরা RW দুটোই এয়ার এই ওয়াটার, সো এগুলো সব কেটে যাবে, থাকলো কি PW by PG। তার মানে আমরা ভেপার প্রেসারের রেশিও দিয়েও আমরা রিলেটিভ হিউমিডিটি বলতে পারি। It equals MW by mg, also PW by PG, partial pressure of water vapor divided by saturation pressure. It's saturation pressure at particular temperature and pressure, at a particular temperature. Okay, এয়ারের টেম্পারেচারে ওয়াটার ভেপারের প্রেসার এবং সেম টেম্পারেচারে স্যাচুরেশন প্রেসার, এই দুটো রেশিও, এটাকে আমরা বলছি রিলেটিভ হিউমিডিটি। এরপর কিছু না, ওমেগা সমান এটা লিখলে আমরা এটা এই পাশ ওপাশ করে আমরা দেখতে পারি PW ইকুয়ালস ওমেগা P বাই ওমেগা প্লাস 0.622। এই রিলেশনগুলো তোমার লাগবে না অঙ্কে, জাস্ট দেখানো, থার্মোডাইনামিক্স ছিল, জাস্ট দেখানো। ফাই ইকুয়ালস আমরা তাহলে লিখতে পারি PW বাই PG ইকুয়ালস ওমেগা। মোট কথা আমরা রিলেটিভ হিউমিডিটিকে অ্যাবসলিউট হিউমিডিটিতে কনভার্ট করতে পারি আর কি, এই রিলেশন। দ্যাটস ইট। এটার সিগনিফিকেন্স এটাই যে রিলেটিভ হিউমিডিটিকে আমরা যদি অ্যাবসলিউট হিউমিডিটিতে কনভার্ট করতে চাই তো কি হবে রিলেশন, এইটাই। পাই সমান এটা লেখা যায় আর ওমেগা সমান এটা লেখা যায়, একই, দুইটা ইকুয়েশন একই। ফর এনথালপি, the total enthalpy which is an extensive property বলছি আমরা। extensive property মানে আমার যেটা ম্যাসের উপর ডিপেন্ডেন্ট, ম্যাস বাড়লে এটা বাড়বে। The total enthalpy of atmospheric air is the sum of the enthalpies of dry air and water vapor, HA plus HW। আর আমরা যদি ইন্টেন্সিভ প্রপার্টি বলি তাহলে কি ম্যাস দিয়ে ডিভাইড করে দিছি, টোটালটাকে ম্যাস দিয়ে ডিভাইড করে দিছি, তাহলে আমরা স্মল দিয়ে লিখি এটা, H equals HA plus omega HW। আবার ফর ড্রাই এয়ার HA equals CPT লেখা যায়, সো ইকুয়েশনটাকে এইভাবে লেখা যায়। এগুলো জাস্ট দেখা রিভিউ করা হচ্ছে তোমাদের, এগুলো তোমাদের পড়ানো হচ্ছে আগেই। Dry bulb and wet bulb temperature.
The temperature of air measured by a thermometer freely exposed to the air but shielded from radiation and moisture. Dry bulb temperature. মোট কথা আমাদের thermometer যে temperature reading দিচ্ছে, that is the dry bulb temperature. আর wet bulb temperature, what is it? Temperature measured by a wet bulb thermometer. আচ্ছা, wet bulb temperature কি dry bulb temperature এর চেয়ে বেশি হতে পারে? এখানে দেখছি আমরা কম। বেশি হতে পারে? বেসিক্যালি এটা স্যাচুরেটেড হয়ে গেলে তখন এটা ইকুয়াল হয়ে যাবে, আদারওয়াইজ সে কম থাকবে। আচ্ছা, এটার প্রিন্সিপালটা কি, কিভাবে এটা কাজ করে, কেন এটা কম? এনিওয়ান? এতদিন ধরে দেখে আসছো কেন কম, ওটা কেন বেশি? ওয়েট বাল্ব থার্মোমিটার এটা কি জন্য ইউজ হয় সেটা বলো। ড্রাই বাল্ব, ওয়েট বাল্ব এই দুটো আমরা কেন ইউজ করছি? টু মেজার হোয়াট? What does it signify? Wet bulb temperature কি signify করে? দুটো দিয়ে আমরা কি পাই? Absolute blank. আচ্ছা, এয়ার কন্ডিশনের ইম্পর্টেন্ট দুটো প্যারামিটার কি কি? কোন দুইটা প্রপার্টিজ আমার এয়ার কন্ডিশনের ক্ষেত্রে মেইনটেইন করা? হ্যালো, জি স্যার। বলো কোন দুইটা প্রপার্টিজ মেইনটেইন করা হয় এয়ার কন্ডিশন? কোন দুটো প্যারামিটার? এতদিন ধরে যা পড়ালাম এয়ার কন্ডিশনিং, এইচইউ, এটা ওটা, টেম্পারেচার এন্ড হিউমিডিটি। এই কথাটা কি, এই কোশ্চেনটা কি খুব বেশি কঠিন যেটা করলাম? এনিওয়ে, সো টেম্পারেচার তো আমরা থার্মোমিটার দিয়ে পাচ্ছি, আর ওয়েট বাল্ব থার্মোমিটারটা আমরা ইউজ করি সো দ্যাট উই ক্যান ডিটারমাইন দ্য হিউমিডিটি। ওদের রেসপন্স যদি খুব উইক হয় আমি কিন্তু খুব বেশি ফাস্ট যাব এবং আমি লেকচার ভিডিও দিব না, কারণ আমি এত স্লো যে যদি মনে করি যে বুঝতেছো তাহলে স্লো যাবো, যদি মনে করি কিছু বুঝতেছোই না বা কিছু একদিন যা পড়াইছি সেগুলোর ব্যাপারে তোমাদের কোনো আইডিয়াই নাই, ইন দ্যাট কেস আমার এত ইফোর্ট দেওয়ার কোনো দরকার নেই। এনিওয়ে, এটাই টেম্পারেচারটা কম দেখায় ওয়েট বাল্ব। ওয়াই? এখানে একটা ক্লথ দেওয়া হয়, ওয়েট ক্লথ। তোমরা যদি স্লিং সাইক্রোমিটার দেখো, তোমাদের তো আনফরচুনেটলি ল্যাব গুলো হচ্ছে না, আমাদের ল্যাবে আছে স্লিং সাইক্রোমিটার, যেটা ঘুরানো হয়, ঘুরালে ওটা ড্রাইভার। তোমরা মনে হয় করছো, তোমরা তো অ্যাটলিস্ট পাইছো সেকেন্ড ইয়ারে, পাও নাই স্লিং সাইক্রোমিটার এক্সপেরিমেন্ট? তারপরেও তোমাদের এই অবস্থা কেন? মিনিমাম এত এক্সপেরিমেন্টেও করা হয়, তারপরেও তোমাদের কিছুই বলতে পারো না। ইটস রিয়েলি আনফরচুনেট। আর কয়েকদিন পর বের হয়ে যাবে, এরকম ব্ল্যাঙ্ক থাকলে মুশকিল আছে, ব্ল্যাঙ্ক থাকলে মুশকিল আছে। নিজেরও রেপুটেশন খারাপ করবো, ইউনিভার্সিটিরও রেপুটেশন খারাপ করবো যদি এরকম ব্ল্যাঙ্ক থাকে। কোনো একটা এয়ার কন্ডিশন রিলেটেড কোম্পানিতে জয়েন করতে চাইলে ওরা তোমাকে এত ইজি কোশ্চেন করবে না, আরো অনেক কঠিন কোশ্চেন করবে। সো আস্তে আস্তে যখন কোশ্চেন ইজি হইতে হইতে দেখবে যে ইউজুয়ালি ইন্টারভিউ প্রসিজারটা হয়, দেখা যায় যে ইজি কোশ্চেন থেকে শুরু হয়, রেকর্ডিং স্টপ, ইজি কোশ্চেন দিয়ে শুরু হয়, ইজি কোশ্চেন পারবে, তারপর টাফ কোশ্চেনে যাবে, তারপর আরেকটু টাফ কোশ্চেনে যাবে, তারপর আরেকটু টাফ কোশ্চেনে যাবে। দেখবে তোমার লিমিট কতটুকু, তুমি কতদূর পর্যন্ত তাকে অ্যান্সার করতে পারো। তোমার লেভেল যদি হয় যে ওয়েট বাল্ব টেম্পারেচার কেন, ওয়েট বাল্ব থার্মোমিটার কেন ইউজ করতেছি, এই লেভেলে ও কোশ্চেন করবে তোমাকে সে এসএইচআর, যে তারপরে তোমাকে কোশ্চেন করবে বাইপাস ফ্যাক্টর, এগুলো পড়াবো, একবারই পড়াবো বাইপাস ফ্যাক্টর কেন বাড়ানো হচ্ছে বা কমানো হচ্ছে, বা হিউমিডিটি কন্ট্রোলের জন্য এই চিপ কি করা যেতে পারে, এই ধরনের কোশ্চেন হয়তো করবো যে এই চিপ কি হিউমিডিটি কেন কম বেশি করা হয়, আপনার হিটার কেন দিচ্ছি, এইগুলো হয়তো কোশ্চেন করবো। তুমি ওগুলো পারবা না, আস্তে আস্তে সে ইজি করতে 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 যে দেখবে যে কোন লেভেলে যায় সে জানে
তো এইখানে এসে ঠেকবে ওয়েট বাল্ব টেম্পারেচার, which is very unfortunate. তোমাকে উপরের দিকে যাইতে হবে যাতে তুমি ইজি পারো, ইজি থেকে কঠিন যাইতে যাইতে এক সময় যাই তুমি পারবা না। দ্যাট ইজ ন্যাচারাল। এনিওয়ে, Recording in ওয়েট বাল্ব progress. টেম্পারেচার, এখানে একটা ওয়েট ক্লথ দেয়া হয়। তো এই ক্লথটা আমার বাইরের এয়ার যে আছে, এয়ারে এক্সপোজড আছে। তো এয়ারে যদি আমার ময়েশ্চার বেশি থাকে তাহলে কি এই ক্লথ থেকে ওয়াটারটা আর ইভাপোরেট করবে না। ময়েশ্চার যত কম থাকবে ওয়াটার ইভাপোরেশন তত বেশি হবে, তাই না? ময়েশ্চার যত কম থাকবে তত বেশি ইভাপোরেট করবে, এটাই নরমাল। যদি এয়ার খুব ড্রাই হয় তাহলে বেশি ইভাপোরেট করবে, যদি এয়ার অনেক ময়েস্ট হয় তাহলে কম ইভাপোরেট করবে, যদি এয়ার ফুললি স্যাচুরেটেড হয় তাহলে আর ইভাপোরেশন হবে না। আচ্ছা, এখন কোশ্চেন হলো যে ইভাপোরেশনের ফলে টেম্পারেচারটা কেন কম পাচ্ছি আমরা, কেন এটা ড্রপ করছে? দেন হোয়াট ইজ ইভাপোরেশন? ইভাপোরেশনের ফলে এটা কি আমার ফেজ চেঞ্জ হচ্ছে, সেই ওয়াটারটা, এই ক্লথের ওয়াটারটার ফেজ চেঞ্জ হচ্ছে, ওয়াটার থেকে লিকুইড থেকে সে ভেপার হচ্ছে, ফেজ চেঞ্জ হচ্ছে। ফেজ চেঞ্জের হিটটা সে কোথা থেকে নেয়? তার সারাউন্ডিং যে ওয়াটার পার্টিকেল গুলো আছে, যেসব ওয়াটার পার্টিকেল স্টিল এক্সিস্টেন্ট অন দিস ক্লথ, সেই ওয়াটার পার্টিকেল থেকে সে হিটটা নিয়ে ভেপার হয়। সেই ওয়াটার পার্টিকেল, সেই ক্লথ আশেপাশে যা আছে এগুলো থেকে সেই হিটটা নিয়ে ভেপার হচ্ছে ওয়াটার পার্টিকেল থেকে। তাহলে এই থার্মোমিটারটা যেই ওয়াটারের কন্ট্যাক্টে আছে সেই ওয়াটারের থেকে যেহেতু হিট নিয়ে বাকিটা ভেপার হয়ে যাচ্ছে, তাহলে সেই ওয়াটারের টেম্পারেচারটা কমে যায়, কেননা সে হিট লুজ করছে। হিট যেহেতু লুজ করে তাই তার টেম্পারেচার কমে যায়। এই জন্য আমরা ওয়েট বাল্ব থার্মোমিটারে লো টেম্পারেচার দেখছি অ্যাজ কম্পেয়ার টু ড্রাই বাল্ব থার্মোমিটার। এখন যত ড্রাই এয়ার তত বেশি ইভাপোরেশন হবে, তত বেশি এই টেম্পারেচারটা ফল করবে। দ্যাটস ইট। যদি পুরো ময়েস্ট 100% স্যাচুরেটেড এয়ার হয় তাহলে কি কোনো ধরনের ইভাপোরেশন হবে না, টেম্পারেচার যা ছিল তাই দেখাবে, বোথ আর সেম। ক্লিয়ার সবাই? Yes, sir. Okay, let's move on. Dew point temperature, the temperature at which condensation begins when the air is cooled at constant pressure. This is my TS dome. ওয়াটারের, এটা হলো ওয়াটারের, আমরা ধরে নিলাম যে এটা হলো ওয়াটারের পার্শিয়াল প্রেসারের প্রেসার কম বেশি যে থাকবে সেটা না, আমরা ধরছি যে যেই ওয়াটার ভেপারটা এখন যেই প্রেসার আছে সেই প্রেসারটা আমরা দিছি। দিস ইজ দ্য অ্যাটমসফেরিক টেম্পারেচার। এখন আমরা যদি কুল করি তাহলে কি হবে? আস্তে আস্তে ভেপারের টেম্পারেচার কমতে থাকবে। আমরা কুল করছি, কুল করলে অবভিয়াসলি কি টেম্পারেচার কমবে, কমতে 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 এক সময় এসে সে, এইটা হলো স্যাচুরেটেড ভেপার লাইন, এই ভেপারটা এখন স্যাচুরেটেড কন্ডিশনে আছে। টেম্পারেচার এত কমে গেছে যে এই প্রেসারে ভেপারটা এখন ইয়াটা স্যাচুরেটেড ভেপার। এর চেয়েও যদি কমায় তাহলে কি হবে? সে ভেপার থেকে লিকুইডে কনভার্ট হওয়া শুরু করবে, ভেপার থেকে লিকুইডে কনভার্ট হওয়া শুরু করবে। সো যেই টেম্পারেচার অ্যাট দিস প্রেসার, যেই টেম্পারেচারে ভেপারটা লিকুইডে কনভার্ট হওয়া শুরু করে সেই টেম্পারেচারটাকে আমি বলছি টি ডিউ পয়েন্ট। টিএস ডোমে আমি যদি দেখি এই লাইনটা, এবং টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে, যতক্ষণ সে টু ফেজে থাকবে ততক্ষণ কনস্ট্যান্ট থাকবে। সো এই লাইনটাকে যেখানে ইন্টারসেক্ট করলো টিএস ডোমে, দ্যাট ইজ এই টেম্পারেচারটা, এই লাইনের যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটাকে আমি বলছি ডিউ পয়েন্ট টেম্পারেচার। এরপরে লিকুইড হওয়ার পর যদি আমি আরো কুল করি তাহলে কি হবে? টেম্পারেচার আরো কমবে। দ্যাটস ইট। অপোজিটও যদি চিন্তা করো, যে কোনো একটা ওয়াটারকে তুমি যদি হিটেড আপ করো, ফার্স্টে তার লিকুইড ফেজ থেকে টেম্পারেচার বাড়বে, টেম্পারেচার বেড়ে যখন স্যাচুরেটেড লিকুইডে যাবে এরপরে যদি হিট করো সে লিকুইড থেকে ভেপার হবে, ফুললি ভেপার হওয়ার পর আরো হিটেড আপ করলে ওই ভেপারের টেম্পারেচার বাড়বে। দ্যাটস ইট। এখানে উল্টাটা যদি চিন্তা করো যে ভেপার প্রেসারে আমার যেই টেম্পারেচারে ওয়াটার ভেপার স্টার্টস টু কনডেন্স সেই টেম্পারেচারকে আমি বলি টি ডিউ পয়েন্ট। It is the saturation temperature of water
corresponding to vapor pressure. This is the saturation temperature of water corresponding to this vapor pressure. So this is your psychrometric chart. আমি তোমাদের একটা clear chart দিব, PDF file, if possible তুমি এটা print করে রেখো, এক্সামে লাগবে। ওকে, এটা হলো আমার সাইক্রোমেট্রিক চার্ট। এখানে কি কি আছে আসছি বলবো। এখানে দেখো কি কি আছে আমরা দেখতে পাচ্ছি। সো আমি ধরলাম যে আমার এখন রুমের যে কন্ডিশন, এই পয়েন্ট আমি কিভাবে পেলাম, আমার রুমের টেম্পারেচার। ফর এক্সাম্পল at this moment the temperature is দেয়া আছে 31 ডিগ্রি সেলসিয়াস and humidity is 90%. দেখো কত হাইলি হিউমিড, বিকজ it's raining now, so humidity অনেক বেড়ে গেছে। তো এখন তোমার কাপড় ন্যাচারালি শুকাবে না, কারণ বাতাসে অলরেডি ময়েশ্চার অনেক বেশি, বুঝা গেছে? সো কাপড় এখন শুকাবে না সহজে, কারণ এত হাই ময়েশ্চারে সে আর ইভাপোরেট করবে না ওয়াটারটা। ওকে, সো আমি যদি প্রেজেন্ট কন্ডিশন বলি 31 ডিগ্রি সেলসিয়াস and 90% হিউমিডিটি, আমি যদি এখানে বসাই, ফর এক্সাম্পল আমি বসাই, এটা হলো কন্ডিশন। কিভাবে বসাইছি, এই পাশে আমার আছে সব ড্রাই বাল্ব টেম্পারেচার। সো আমার যে ভার্টিক্যাল লাইনগুলো আছে, এই ভার্টিক্যাল লাইনগুলো these are giving dry bulb temperature which is equal to 39 at this moment, sorry 31 at this moment. ওকে, আচ্ছা, আর রিলেটিভ হিউমিডিটি হলো এই কার্ভগুলো হলো রিলেটিভ হিউমিডিটি। এই যে এখানে একটা দেখানো হয়েছে RH, আমি যদি 90% বলি, বেসিক্যালি এটা এইখানে যাবে, 90% হলো এইখানে, আর টেম্পারেচার হলো this is দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের ক্লিয়ার চার্ট আছে, ওটাতে আমরা দেখব। এনিওয়ে, আমরা আপাতত জাস্ট দেখি যে আমার, ফর এক্সাম্পল আমার এখন রুম কন্ডিশনে আমি এটা পাইলাম ড্রাই বাল্ব টেম্পারেচার, আর এটা হলো আমার রিলেটিভ হিউমিডিটি। সো আমার রুম কন্ডিশনটা এখানে পয়েন্ট P। ওকে, আচ্ছা, এখন আমি অন্য ভ্যালুগুলো কিভাবে পাবো? এটা যদি পয়েন্ট P হয়, তাহলে আমার এটা হলো রিলেটিভ হিউমিডিটি, এটা হলো ড্রাই বাল্ব। আমি যদি স্ট্রেইট রাইটে চলে যাই, that is the horizontal lines, এই horizontal লাইনগুলো রাইট এক্সিসে আমি দেখব অ্যাবসলিউট হিউমিডিটি দিবে রাইটে। আর যদি একদম লেফটে চলে যাই, আমরা দেখাচ্ছি যে টিএস ডোমের যেভাবে দেখায়, যে আমরা একদম লেফটে চলে যাই, অর্থাৎ যেখানে 100% স্যাচুরেশন লাইনকে ইন্টারসেক্ট করবে, সেইটাই আমার দিবে। সেখানে যে টেম্পারেচার, এখানে ড্রাই বাল্ব ওয়েট বাল্ব একই, সেই টেম্পারেচারকে আমি বলি ডিউ পয়েন্ট টেম্পারেচার। রাইটে গেলে পাইলাম অ্যাবসলিউট হিউমিডিটি, লেফটে গেলে যেখানে 100% ইন্টারসেক্ট করে, সেটা হলো আমার ডিউ পয়েন্ট টেম্পারেচার। এই যে কার্ভ, এই লাইনগুলো যেগুলো আছে, এই লাইনগুলোয় আমার দেয় ওয়েট বাল্ব টেম্পারেচার। এখানে লেখা আছে ওয়েট বাল্ব টেম্পারেচার, দিস লাইনস আর ওয়েট বাল্ব টেম্পারেচার। আবার এরকম প্যারালাল লাইনটা আমি যদি এক্সটেন্ড করে এখানে দেখি, এখানে আমার দেয় এনথালপি, দিস আর এনথালপি ভ্যালুস। এই লাইনগুলো প্যারালালে আরো লাইন আছে, সেই লাইনগুলোকে আমি যদি এক্সটেন্ড করে এখানে ইন্টারসেক্ট করি, সেগুলো দিবে আমাকে এনথালপি। আর এই লাইনগুলো হচ্ছে স্পেসিফিক ভলিউম, দিস লাইনস স্পেসিফিক ভলিউমস। ওকে, তোমাদের এটা পড়ানো হয়েছে ক্লাসে, আই এম শিওর, থার্মোডাইনামিক্সে। তারপরেও আবার দেখাচ্ছি কারণ তোমাদের রেসপন্স খুবই উইক। এনিওয়ে, ভ্যারিয়াস এয়ার কন্ডিশনিং প্রসেস। আমরা দেখি যে if this is the psychrometric chart, আমরা দেখি যে যত রাইটে যাচ্ছি আমার টেম্পারেচার বাড়ছে, তার মানে কি? টেম্পারেচার বাড়া মানে হিটিং প্রসেস। সো আমরা যে কোনো পয়েন্ট থেকে যদি স্ট্রেইট রাইটে যাই, দ্যাট মিনস ইট ইজ the process is heating, it's a heating process, যার কারণে আমার টেম্পারেচার বাড়ছে। ওকে, সিম্পল হিটিং, raising the temperature। আর লেফটে গেলে যেহেতু টেম্পারেচার কমে, সো দ্যার ইজ কুলিং,
ইটস এ কুলিং প্রসেস। আমরা যদি উপরে যাই আমরা দেখব যে এইখানে হলো আমার অ্যাবসলিউট হিউমিডিটি রাইটে, তার মানে উপরে যাওয়া মানে কি আমার আস্তে আস্তে অ্যাবসলিউট হিউমিডিটি বাড়ছে। রিলেটিভ হিউমিডিটিও যদি দেখি আমি যত ক্লোজার টু দিস লাইন স্যাচুরেশন লাইনে যাব তত হিউমিডিটি বাড়ছে। উপরে গেলে আলটিমেটলি আমি হিউমিডিফাইং, আমার হিউমিডিটি বাড়ছে। সো অবভিয়াসলি দ্য অপোজিট, নিচের দিকে গেলে ডিহিউমিডিফাইং। আমি যদি এভাবে যাই তাহলে কি হিটিং প্লাস হিউমিডিফাইং, আমি যদি এভাবে যাই তাহলে কি কুলিং প্লাস ডিহিউমিডিফাইং, আমি যদি এইদিকে যাই তাহলে কুলিং প্লাস হিউমিডিফাইং, আমি যদি এইদিকে যাই তাহলে হিটিং প্লাস ডিহিউমিডিফাইং। দ্যাটস ইট। আমি কি প্রসেস অ্যাপ্লাই করছি এবং সেটার ইফেক্ট সাইকোমেট্রিক চার্টে কি হবে সেটা আমরা এখান থেকে দেখলাম। ওকে জি স্যার। ওকে, mass and energy balance. তোমাদের ক্লিয়ার সাইকোমেট্রিক চার্ট একটা দেওয়ার কথা সেটা আচ্ছা আমি দিয়ে দিব পরে। mass and energy balance. Most air conditioning processes can be modeled as steady flow processes with the following general mass and energy balances. Mass balance for dry air, MA in, MA out. Steady flow process এর ক্ষেত্রে আমরা ইনলেট আউটলেটে সেম ভ্যালু রাখি, কাজে যে পরিমাণ মোস্ট এয়ার কন্ডিশনিং প্রসেসে আমার সেম পরিমাণ মাস ইন হয় এবং সেম পরিমাণ মাসই আউট হয়, যে পরিমাণ আউট হয় সেই পরিমাণে আমরা ইন করি, সেটাই দেখানো হয়েছে। সিমিলারলি মাস ব্যালেন্স ফর ওয়াটার, যে পরিমাণ ওয়াটার ভেপার ইন হয় সেই পরিমাণই আউট হয়। আমরা জানি হিউমিডিটি রেশিও ওমেগা ইকুয়ালস MA বাই MW, সো MW ইকুয়ালস আমরা লিখতে পারি MA টাইমস ওমেগা, in equals out. Energy balance, energy in equals energy out. Energy in, Q heat in, work in plus enthalpy, MH in equals this. Basically Q minus W equals change in enthalpy. The work term usually consists of the fan work input, which is small relative to other terms in the energy balance equation. আমরা যদি ফ্যান ইউজ করি ফ্যানের ওয়ার্কটা কিছুটা ইম্প্যাক্ট ফেলে, বাট ইট ইজ সামটাইমস ভেরি নেগলিজিবল। ইন দ্যাট কেস only heat, total heat in minus out equals change in enthalpy. H equals small h equals আমি যদি লিখি H equals MH. Intensive property, এটা হলো intensive property, এটা হলো extensive property. Anyway, so আমরা ultimately পাই Q equals MH, delta Q equals M delta H. Comfort area in psychrometric chart, মোটামুটি একটা রিজিয়ন ধরা হয়েছে। আমরা সাধারণত আশ্রয় রিকমেন্ড যদি বলি আমেরিকান সোসাইটি ফর হিটিং, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স। আশ্রয়ের নাম শুনছো না? বলছি না আশ্রয় চার্ট পড়াইছি তো? জি স্যার। জি স্যার। আশ্রয় রিকমেন্ডেশন আমরা কুলিং লোডেও করব, যে কি কি রিকমেন্ডেশন থাকে, কি ধরনের রুমের জন্য কি কি তারা কিছুটা কমফোর্টের থার্মাল কমফোর্ট তো পড়ানো হয় না, থার্মাল কমফোর্ট পড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, ওটা পড়াবে পরে। কমফোর্ট এরিয়া এন্ড সাইকোমেট্রিক চার্ট, তো একটা রিজিয়ন থাকে যে এই রিজিয়নে আমার কমফোর্ট থাকে। তো মোটামুটি আশ্রয় রিকমেন্ডেশন একটা বলা হয় যে 25 ডিগ্রি সেলসিয়াস 55% হিউমিডিটি বা 50% হিউমিডিটি, এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম একটা কন্ডিশন বলানো থাকে। সেটা হলো আমার কমফোর্ট, থার্মাল কমফোর্ট সে সময় পাওয়া যায়। ওকে, তো একটা রিজিয়ন এখানে দেখানো হয়েছে, মোটামুটি এই রিজিয়নটা আমাদের জন্য কমফোর্টেবল। ওকে, adiabatic mixing of air streams. Mixing, একটা এয়ার আসলো এদিক দিয়ে ওমেগা 1 H1, যেটার
হিউমিডিটি রেশিও ওমেগা 1 আর এনথালপি হচ্ছে H1, এদিকে আসলে হচ্ছে ওমেগা 2 H2, এই দুটো মিক্স করে সেকশন 3 দিয়ে যাচ্ছে ওমেগা 3 H3। এটার মাস ফ্লো রেট হলো Ma1, এটার মাস ফ্লো রেট হলো Ma2, and the combination's mass flow rate is Ma3. obviously যে এখান থেকে যে পরিমাণ মাস আসছে এই এখান থেকে যে পরিমাণ মাস আসছে আমরা কোনো লস যদি না হয় তাহলে কি হবে, Ma3 equals Ma1 plus Ma2, রাইট? এটাতে তো কোনো সমস্যা নেই, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, এখন এটার এনথালপি বলছি H1, এটার H2, এরকম যদি কন্ডিশন হয় আমরা মাস ব্যালেন্স করি আগে। মাস ব্যালেন্স করলে Ma1 সমান Ma1 plus Ma2 equals to Ma3, আমরা ওয়াটারের মাস ব্যালেন্স করব, এটা হলো ড্রাই এয়ার এটা, আর ওয়াটারের ক্ষেত্রে কি Mw1 plus Mw2 equals to Mw3 হবে। এই যে Mw in equals Mw out, এটা যদি বলি তাহলে Mw1 কে আমরা লিখতে পারি ওমেগা 1 Ma1 plus ওমেগা 2 Ma2 equals ওমেগা 3 Ma3। আবার এনার্জি ব্যালেন্স যদি বলি তাহলে Ma1 H1 plus Ma1 Ma2 H2 this equals Ma3 H3। সো এই তিনটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই তিনটা রিলেশনকে আমরা এইভাবে দুটো ইকুয়েশন দিয়ে লিখতে পারি। Ma1 by Ma2 equals ওমেগা 2 minus ওমেগা 3 by ওমেগা 3 minus ওমেগা 1 equals H2 minus H3 by H3 minus H1। এটা সিগনিফাই কি করে এই দেখো, এই ইকুয়েশন থেকে আমরা দেখি যে সে 1 একটা এয়ার স্ট্রিম একটা কন্ডিশন এয়ারের এখানে, আর 2 একটা কন্ডিশন এখানে, ওকে? এই দুটোকে আমি মিক্স করলাম, তো এই ইয়া থেকে আমরা যেটা পাই সেটা হলো when two air streams at stage 1 and 2 are mixed adiabatically, that is কোনো হিট এক্সচেঞ্জ হবে না বাইরের সাথে, কোনো হিট ট্রান্সফার হচ্ছে না, মিক্স করা হচ্ছে জাস্ট, এর ফলে কোনো হিট ট্রান্সফার হবে। The state of the mixture lies on the straight line connecting the two states. যে আমি যদি 1 আর 2 দুটো এয়ার স্ট্রিমকে মিক্স করি তাহলে তাদের ফাইনাল স্টেটটা অবভিয়াসলি এই দুটোর কানেক্টিং লাইনের উপরে হবে, কানেক্টিং লাইনের কোনো একটা পয়েন্টে হবে। So 3 must lie on line 1 2, 3টা অবশ্যই 1 আর 2 এর কানেক্টিং লাইনের মধ্যে কোনো একটা পয়েন্টে হবে, কোনটা বেশি আছে সেই দিকে যাবে সেটা পরের কথা, বাট ইট শুড বি অন দা কানেক্টিং লাইন, ওকে? আর H2 H3 কিভাবে পাবো, এই যে H2 minus H3 is this one and H3 minus H1 is this one, আর এখান থেকে ওমেগা 1 ওমেগা 2 ওমেগা 3, বুঝা গেছে? Yes sir. জি স্যার। ওকে, আমাদের সাইকোমেট্রিক চার্ট আমরা সাইকোমেট্রিক চার্টের প্রবলেম আমরা আরেকদিন করব। তার আগে আমি কিছু থার্মাল কমফোর্টের জিনিস দেখাতে হবে। Human comfort. What is human comfort? The rate of heat generation by human body depends on the level of the activity. For an average adult male, it is about 87 watt when sleeping. আমরা যখন ঘুমাই তখন আমাদের বডি 87 watt হিট প্রডিউস করে, হিট জেনারেট করে। 115 watt when resting or doing office work, and it can be 440 watt কখন when doing heavy physical work। আমরা যত বেশি ফিজিক্যাল ওয়ার্ক করব তত আমাদের বডি হিট জেনারেট করবে, এই হিটটাই আমরা ঘামটা যখন আমাদের শুকায় যায় দ্যাট ইজ সে এই হিটটা নিয়ে যায়। তো যেটা হয় আমাদের যখন হিউমিড কন্ডিশন থাকে, আমি একটু বলে রাখি, আচ্ছা এখানে লেখাই আছে when doing light work or walking slowly about half of the rejected body heat
is dissipated through perspiration as latent heat, while the other half is dissipated through convection and radiation as sensible heat. Body feels comfortable when it can freely dissipate its waste heat. Today, modern air conditioning systems can heat, cool, humidify, dehumidify, clean, and even deodorize the air. In other words, condition the air to people's desires. Basically, আমাদের যখন sweating হয়, যখন ঘামটা আমরা শুকায় যায়, that is যখন dry হয় এয়ারটা, তখন কি এই ঘাম শুকায় বেশি। So that is at that time সেটা হিট নিয়ে যায়, যার কারণে we feel comfortable. But যখন for our condition, that is humid condition এ আমাদের সেভাবে perspiration ঘামটা শুকায় না, যার কারণে কি হয় বডি sweating হয় বেশি, body heat dissipate করতে পারে না, যার কারণে we feel uncomfortable. So that is why not only temperature, humidity is also very important. Okay, আমরা যখন physical work করি, যত heavy activities করি, তত our body generates more heat. Okay, and these all are related to human comfort. Metabolic rate. Energy release per unit area of skin surface as a result of oxidative process in the living cell is the metabolic rate. Now, basically, energy release per unit area of skin surface. It depends on the intensity of physical activities. One metabolic rate equals 58.24 watt per meter square. এটা একটা ভ্যালু দেওয়া আছে, one metabolic rate বলতে কত। তো দেখো আমাদের অ্যাক্টিভিটির সাথে এটা কিভাবে ডিপেন্ড করে। যখন আমরা স্লিপিং, তখন এনার্জি রিলিজ হয় 0.7, অথচ যখন হেভি মেশিন ওয়ার্ক হয় তখন আমরা পার স্কিন এরিয়া, পার মিটার স্কোয়ার এরিয়া প্রডিউসেস 4 metabolic watt. That is 4 times 58.24 watt per meter square. Okay, হেভি যখন ওয়ার্ক করি, তো আমার বিভিন্ন অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে যে তোমার মেটাবলিক রেটটা এখন কত আছে। ওকে, বুঝা যাচ্ছে? জি স্যার। Factors influencing thermal comfort. What are the factors? Human comfort, এগুলো সবকিছুর উপরেই ডিপেন্ডেন্ট। দুটো আমরা সবসময় বলে থাকি যে টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি। টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি। আরো কিছু ফ্যাক্টর থাকে, যেমন ক্লোদিং। আমরা দেখি, আমরা বিভিন্ন রকম ক্লোদিং কালারের ব্যাপারেও বলি যে ঠিক আছে গরমে হোয়াইট কালার পরি, ব্ল্যাকটা পরি না, আবার কাপড়ের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তো দিস অল আর রিলেটেড টু থার্মাল কমফোর্ট। আমরা সব কাপড় কমফোর্টেবল লাগে না, কিছু কাপড় কমফোর্টেবল লাগে, কিছু কাপড়ের কালারের উপরেও ডিপেন্ড করে। সো ক্লোদিং ইজ অলসো আ ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স থার্মাল কমফোর্ট। এয়ার স্পিড, বাতাস খুব বেশি জোরে আসলে আমরা কমফোর্টেবল ফিল করি না, আবার বাতাস না থাকলেও আমরা কমফোর্টেবল ফিল করি। সো এট এ পার্টিকুলার স্পিড উই ওয়ান্ট দ্য এয়ার স্পিড। রেডিয়েন্ট টেম্পারেচার, কত রেডিয়েশন হচ্ছে বাইরে থেকে সেগুলো আমরা দেখি। মেটাবলিক রেট, কি পরিমাণ হিট জেনারেট করছে, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট থার্মাল কমফোর্ট। সো দিস আর দ্য ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স থার্মাল কমফোর্ট। Okay, ultimately this is the comfort chart, comfort area in psychometric chart. Ashray recommendation. Ashray, যেটা তোমাদের বলছিলাম তখন যে Ashray, what is it? American Society of Heating, Refrigeration and Air Conditioning Engineers. তারা কিছু রিকমেন্ডেশন দিচ্ছে, বিভিন্ন ইয়াতে অ্যানালাইসিস করে তারা কিছু রিকমেন্ডেশন আমাদেরকে দিচ্ছে, আমরা সেটা দেখি বা মেনটেন করার চেষ্টা করি। ফর এক্সাম্পল, সামারে তারা সার্ভে করে অ্যানালাইসিস করে অনেক করে তারা পাইছে যে সামারে আমাদের জন্য কমফোর্টেবল টেম্পারেচার হচ্ছে 23.5 to 26 ডিগ্রি সেলসিয়াস। These all also depends on various factors, তোমার অ্যাক্টিভিটিস, এটা ওটা, লোকেশন, এসব থেকে তারা এগুলো অ্যানালাইসিস করে দিয়েছে। And humidity 30 to 65, আমরা 50 বা 55 এটাকে আমরা কমফোর্টেবল ধরি, এবং টেম্পারেচারটা আমরা 24-25 এটাতে আমরা পাই।
শপিং মলগুলোতে যেমন অনেক ক্ষেত্রে ওরা অ্যাক্টিভিটিস এর কারণে ওরা 22 তে মেইনটেইন করে, 25 এ তারা মনে করে যে কমফোর্ট আসে না। তো এরকম বিভিন্ন টেম্পারেচার আছে, একটা কমফোর্ট টেম্পারেচার আছে। উইন্টারের ক্ষেত্রে কমার্শিয়াল এন্ড পাবলিক বিল্ডিং এর ক্ষেত্রে দে রেকমেন্ডেড 20.5 to 23.5। ওকে, উইন্টারে যেহেতু অলরেডি কোল্ড, আমরা বেশি হিটিং করব না, বেশি হিটিং করব না। And humidity 20 to 65. Healthcare buildings 20.5 to 23.5. Humidity 30 to 65. So these are some recommendations of ASHRAE. Ventilation. What is ventilation? আমরা এয়ার কন্ডিশনিং এর পড়ছি যে আউটডোর এয়ার রিকোয়ারমেন্টটা আমার বলে দিতে হয় যে কতটুকু ভেন্টিলেট করতে হয়, কতটুকু আউটডোর এয়ার সাপ্লাই করতে হবে টু মিট মেটাবলিক রিকোয়ারমেন্টস অফ অকুপেন্টস। আমরা ফ্রেশ এয়ার চাই, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফ্রেশ এয়ার চাই, ইটস নট দ্যাট অলওয়েজ রিসার্কুলেট করবে। টু ডাইলিউট, কেন আমাদের ভেন্টিলেশন দরকার? টু ডাইলিউট দ্য ইনডোর এয়ার কন্টামিনেন্টস, odors and pollutants to maintain an acceptable air quality. আমার এয়ারের মধ্যে পলিউশন থাকলে সেগুলো কি আমরা যদি রিসার্কুলেট করি কন্টিনিউয়াস, সেই পলিউটেন্ট গুলো বাড়তেই থাকবে, আরো যদি পলিউশন থাকে আরো বাড়তেই থাকবে। বাট আমি সেজন্য ইনডোর এয়ার থেকে কিছু এয়ার বের করে আমি বাইরে থেকে কিছু এয়ার নিব, ভেন্টিলেশন করব। এতে করে আমার ইনডোর এয়ার কন্টামিনেন্টস, অডার্স, কোনো স্মেল থাকলে সেটা বের হয়ে যাবে, কন্টামিনেন্টস বের হয়ে যাবে, সেগুলো চেঞ্জ হবে, কন্টিনিউয়াসলি ফ্রেশ এয়ার দিয়ে রিপ্লেস হবে একটা সার্টেন অ্যামাউন্ট। To support any combustion process or replace the amount of exhaust air required in laboratories, manufacturing process or restrooms. আমার combustion product যদি থাকে সেগুলো আমার কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, এক্সস্ট করছি আমরা ল্যাবরেটরিতে, ম্যানুফ্যাকচারিং প্রসেসে সবসময় একটা রিকোয়ারমেন্ট থাকে যে এয়ার সার্কুলেশন থাকতে হবে, একটা পার্টিকুলার রিকোয়ারমেন্ট বলে দেয়। সে আমি যেটা বলছিলাম যে তোমাদের সে 0.5 পার আওয়ার, যে এই টোটাল রুম ভলিউমটা 0.5, দ্যাট ইজ রুমের অর্ধেক ভলিউম এয়ার চেঞ্জ হবে 1 ঘন্টা। এইভাবে আমরা ভেন্টিলেশন রিকোয়ারমেন্টটা আমরা মেনশন করি। To provide makeup of amount of exfiltrated air required when positive pressure is to be maintained at the conditioned space. আমরা পজিটিভ এয়ার পড়ছি, পজিটিভ এয়ার বলতে কি বুঝি আমরা জানি যে পাশের রুমের চাইতে বেশি প্রেসারে রাখা হয়, সেই বেশি প্রেসারে রাখতে হলে তোমাকে এয়ার ইন করাতে হবে। To add to or remove heat moisture from the space. হিট বা ময়েশ্চার অ্যাড করার জন্য বা রিমুভ করার জন্য আমার ভেন্টিলেশন দরকার হয়। ওকে, বুঝা গেছে ভেন্টিলেশন কেন দরকার হয়, আউটডোর এয়ার রিকোয়ারমেন্টস। ওকে, আউটডোর এয়ার সার্কুলেট, আচ্ছা তোমার অ্যাটেন্ডেন্সটা দিতে থাকো লাস্ট। Outdoor circulation, applications liter per second per person. Dining বা কনফারেন্স রুম বা অফিস স্পেসের ক্ষেত্রে আমরা বলে দেই 10 লিটার পার সেকেন্ড পার পারসন। যদি 10 জনের জন্য অফিস স্পেস করা হয় তাহলে পার পারসন 10 লিটার পার সেকেন্ড, এক সেকেন্ডে 10 লিটার এয়ার চেঞ্জ হবে। ওকে, রিটেল স্টোরস, ওয়েটিং রুমস, ক্লাসরুমস এসবের ক্ষেত্রে 7, হসপিটালের ক্ষেত্রে দেখো অনেক বেশি 15 লিটার পার সেকেন্ড পার পারসন চেঞ্জ করতে হবে, কারণ হসপিটালে অনেক ধরনের জার্মস থাকে, আমরা চাই এগুলো বের হয়ে ফ্রেশ এয়ার দিয়ে রিপ্লেস করতে। এন্ড স্মোকিং লাউঞ্জেস দেখো 30 লিটার পার সেকেন্ড, বিকজ স্মোক একটা আনকমফোর্টেবল ব্যাপার, এটা আমি কন্টিনিউয়াস ইনহেল করাটাও খারাপ, তো আমি চাই এটা বের করে দিই, যার কারণে এখানে অনেক হাই ভেন্টিলেশন করা হয় স্মোকিং লাউঞ্জেসের ক্ষেত্রে। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, দ্যাটস অল। আমি জাস্ট অ্যাটেন্ডেন্স দিচ্ছি, অ্যাটেন্ডেন্স দিলে আজকে শেষ।